যুদ্ধটা মানে আবার শুরু হতে যাচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে বা ইরান ইসরায়েলের মধ্যে এই যুদ্ধটা আবার শুরু হতে যাচ্ছে, হয়তো আজকে বা কালকে বা আগামী পরশু দিনের মধ্যে। বিশেষ করে এই আমেরিকা এবং ইসরায়েল ইরানে বা যুদ্ধ শুরু করে হচ্ছে আমেরিকার স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে যখন, তখনকার মূল শুরুটা করে, যাতে স্টক মার্কেটে বড় একটা আঘাত না আসে। আর এর মধ্যে গতকালকে কিন্তু সিনেটে পাশ করে ফেলছে ট্রাম্পের পক্ষে যুদ্ধ চালায় যাওয়ার, এটা মনে রাখিয়েন। 50 আর 47 ভোটাভুটিতে কিন্তু ট্রাম্পের পক্ষে রায় আসছে। অতএব ট্রাম্প কিন্তু এই যুদ্ধটা চালিয়ে যেতে পারবে। এবং ইসরায়েলের গণমাধ্যমও আসতেছে যে কোনো মুহূর্তে আবার হামলা হবে ইরানে। ইরানও এবারকার প্রস্তুত, তবে এবারকার যুদ্ধটা কিন্তু ব্যাপক আকার নেবে। এবারকার যুদ্ধটা হচ্ছে মানে মানবতার জন্য একটা বিধ্বংসী যুদ্ধ হবে। এবার সাধারণ মানুষ আরও বেশি মারা যাবে। যদিও ইসরায়েল এবং আমেরিকা সাধারণ মানুষকেই হত্যা করে সবসময়, কোনো যুদ্ধে জয়ের রেকর্ড নেই। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত কোনো যুদ্ধে জিতছে আমেরিকা, এইটার রেকর্ড নাই। কিন্তু ওরা করে কি, দেশের অন্য দেশের নারী শিশুদেরকে টার্গেট করে করে মারে, মেরে ওই মানে মূল উদ্দেশ্যটা কি, জেনারেশন একটা গ্যাপ তৈরি করার চেষ্টা করে। তো এইটা হয়তো আর কালকে বা আজকে থেকে যে কোনো সময় শুরু হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। এবং তেলের প্রাইস কোথায় গেছে দেখছেন গতকালকে থেকে? স্টক মার্কেট, তেলের বাজারে আগুন লাগছে কিন্তু আবার নতুন করে, ভালো আগুন লাগা লাগছে। এখন কিন্তু $110 উপরে চলে গেছে। পুরা যতগুলো হচ্ছে পকেট আছে তেলের, সব পকেটেই কিন্তু একই অবস্থা। তেলের কিন্তু মারাত্মক, ক্রুড অয়েলের দাম একদম ধুর ধুর করে বাড়তেছে। আবার এদিকে কিন্তু আরেকটা বড় কাহিনী হয়েছে, সেটা হচ্ছে ওপেক থেকে কিন্তু আরব আমিরাত বের হয়ে গেছে, 60 বছরের পরে চুক্তি থেকে বের হয়ে গেল। এখন কিন্তু স্বতন্ত্রভাবে ওপেক কিন্তু ওপেকের বাইরে যে আরব আমিরাত তেল বিক্রি করবে। আগে হচ্ছে ওপেকের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রতিদিন হচ্ছে একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণে তেলের বাজারকে স্থিতিশীল রাখার জন্য এই তেল উত্তোলনকারী দেশগুলো, ওপেকের সদস্য দেশগুলো একটা কোটা আকারে তেল উৎপাদন করতো এবং রপ্তানি করতো, যাতে তেলের বাজারটা স্থিতিশীল থাকে। সেখান থেকে কিন্তু আরব আমিরাত বের হয়ে গেল, কারণ কেন, তেলের বাজার কন্ট্রোল করার জন্য। কিন্তু এই যুদ্ধ চলাকালীন আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে তেল কার কাছে বিক্রি করবে উই ডোন্ট নো, কারণ স্টেট অফ হরমুজ তো বন্ধ। আর এই আরব আমিরাতের পক্ষে স্টেট অফ হরমুজ বন্ধ থাকলে 1 লিটার তেল বিক্রি করার কোনো ওয়ে নেই। পুজিয়া যেটা হচ্ছে ওরা একটা পাইপলাইন করছিল ওমানের পাশ দিয়ে, ওইটা কিন্তু এই যুদ্ধে অলরেডি ধ্বংস হয়ে গেছে, ওইখান দিয়ে এখন সাপ্লাই চেন আর হয় না। সব মিলায় কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর দিন আসতেছে। এখনও আমরা তৃতীয় বিশ্বের যুদ্ধে মানে তৃতীয় বিশ্বের যে আমরা মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া বা আমাদের এই সাবকন্টিনেন্ট, এই যুদ্ধের এখন আমরা খবরে মজা নিচ্ছি, কিন্তু এই যুদ্ধের আজ কিন্তু এখনও সম্পূর্ণ পরে নেই আমাদের। এই যুদ্ধের পেমেন্ট কিন্তু আমাদেরকেই সবচেয়ে বেশি করতে হবে। তেলের মূল্য যদি $150 চলে যায় ক্রুড অয়েলের, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলে নাবিশ্বাস তৈরি হবে। পাশাপাশি সারের মূল্য বৃদ্ধি পাইলে তাহলে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা প্রচুর আছে বিশ্বের অনেক কটা, তার মধ্যে আমাদের দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়া তো মানব বিস্ফোরণ, ভারতে 150 কোটি, বাংলাদেশে 20 কোটি, পাকিস্তানে 20 কোটি, আমাদের খালি তো আমরা জন্মই দিতে পারি, কাজের কাজ কিছু করতে পারি না। এই ডেনসিটি দেশগুলোতে মনে করেন আমাদের কিন্তু খবর আছে। আর ট্রাম্প পাগলা কিন্তু মানে কি করব, যুদ্ধ এটা করতেই হবে তাকে, কারণ অ্যাপিস্টিনের বিষয়টা আছে। ইসরায়েল তো আসলে মূলত এখন দেখা যাচ্ছে কি, যে ইসরায়েলি মালিক, আমেরিকার মালিকটা আসলে ইসরায়েলি। অ্যাজ মানে আমেরিকা হচ্ছে বিশাল একটা প্ল্যাটফর্ম, ওইটার মূল মালিক ইসরায়েল। ইসরায়েলি নির্দেশ দেয় এখন কি করতে হবে না হবে, আমেরিকা ওটা মানেও। কারণ কেন, আমেরিকার টপ লেভেল সব হচ্ছে, একজন অ্যাপেস্টিনের কথা প্রকাশ্যে আসছে, এরকম হাজার অ্যাপেস্টিন আছে। এদের চারিত্রিক সমস্যা আছে, তো এদের হানি ট্র্যাপ আছে, এদের অনেক হত্যার ব্যাপার আছে, এদের অনেক ফুটেজ আছে, এগুলোর কারণে এখন কন্ট্রোলড। তাই এই যুদ্ধটা চলবেই। এই যুদ্ধটা হয়তো আজকে বা কালকে শুরু হয়ে যেতে পারে। তা আমরা যারা বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ বা আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা কিন্তু মারাত্মক ভুক্তভোগী হবো এই যুদ্ধের জন্য। আর অলরেডি কিন্তু 3টা এয়ারক্রাফট ক্যারিয়ার হরমুজ স্ট্রেটের সামনে ওমান সাগরে চলে আসছে, এবং আরও বড় বড় আধুনিক অস্ত্র দিয়ে কিন্তু হামলা চালানোর হুমকি দিচ্ছে আমেরিকা। পাশাপাশি ইসরায়েলও নিজেদেরকে প্রস্তুত বলতেছে, ইসরায়েল বলতেছে যে কোনো সময় আমরা হামলার জন্য প্রস্তুত। আর ইরানও কিন্তু বসে নাই, ইরানও কিন্তু তাদের বলতেছে যে এতদিন যে আমরা যুদ্ধ করছি সেগুলো আমাদের আরও 10 বছর আগের বা 12 বছর আগের তৈরি অস্ত্র। আধুনিক নতুন অস্ত্রগুলো কিন্তু এখনও ইরান ব্যবহার করে নাই, ইরান সেটা দাবি করতেছে। সেটা করলে কিন্তু মধ্যপ্রাচ্যে আগুন লাগবে। আর আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার, আমাদের তো
প্রচুর শ্রমিক কাজ করে হচ্ছে মধ্যপ্রাচ্যে। আজকে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এগুলোতে যদি যুদ্ধটা ছড়ায় পড়ে একদম ল্যান্ড লেভেলে, ঠিক আছে, যদি হচ্ছে সোলজারদের বুট মাটিতে পড়ে, তাহলে কিন্তু এই অঞ্চল থেকে ভারতের প্রায় 40-50 লক্ষ লোক, বাংলাদেশে প্রায় 20-25 লক্ষ লোক যারা এখানে শ্রমিক হিসাবে কাজ করে এইসব দেশে, তারা কিন্তু ফেরত আসা শুরু করবে। তাতে কিন্তু আমাদের মনে করেন রেমিটেন্সও প্রায় অর্ধেকে নেমে আসার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলায় কিন্তু আমরা মারাত্মক বিপদে পড়তে যাচ্ছি। মূল্যস্ফীতি যে কোথায় যা ঠেকবে এটা কিন্তু কল্পনা করতে পারতেছি না। বাংলাদেশ এবং ভারতের মূল্যস্ফীতি কোথায় যা ঠেকবে এবং আমাদের যে কি হবে এটা আমরা জানি না। তবে এটা ব্যাড নিউজ যে যুদ্ধটা হচ্ছেই, এটা নিশ্চিত। মোটামুটি এখন আন্তর্জাতিক বিশ্বের যেসব নিউজ আসতেছে বিশেষ করে সেই নিউজগুলোতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে এবং সেটা প্রস্তুত নেওয়া মোটামুটি সব পক্ষেরই শেষ। সেখানে হয়তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইরান। স্বাভাবিকভাবেই ইরানের উপর গণহত্যা চালানো হবে, ইরানের হাজার হাজার মানুষ মারা যাবে। কিন্তু ইরানও কি ছেড়ে কথা বলবে? ইরানও কিন্তু ছেড়ে কথা বলবে না। মাঝখান দিয়ে মরবে হচ্ছে আরব আমিরাত, যেহেতু আরব আমিরাত এখন সরাসরি ইসরায়েলের পক্ষ নিছে। তাদের একজন মন্ত্রী বলছে যে আমাদের আসল বন্ধু ইসরায়েল। বুঝেন তাহলে কী অবস্থা। আবার তাদের নিজেদের কিন্তু জনসংখ্যা মাত্র 3 লক্ষ। এরা কি সেনাবাহিনী বানাবে কি? এরা খালি অস্ত্র কিনে, এই অস্ত্রগুলো চালানোর লোক নেই। আরব আমিরাতের অবস্থা এমন যে এদের কাছে প্রচুর আধুনিক অস্ত্র আছে। এই অস্ত্র চালানোর জন্য যে লোক লাগবে সেগুলো হচ্ছে পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে কিছু ভাড়াটিয়া নিয়ে যায় চালায়, ঠিক আছে। এদের যুদ্ধ করার কিন্তু নিজস্ব লোক নেই। তো এরা কি যুদ্ধ করবে? মাঝখান দিয়ে মাইর খাবে, ইরানের কাছে ধুমায় মাইর খাবে। আর ইরানের কে হারানো এত সহজ না। ইরানের আপনি 1-1.5 কোটি মানুষ মেরে ফেলতে পারবেন, এমনকি পারমাণবিক বোমা ফেলতে পারবেন 2-4টা, তাতে হাজার হাজার মানুষ মারা যাবে। কিন্তু ইরানকে আপনি মাথা নত করতে পারবেন না। ইরানের যে আইডিওলজি, তারা বাসায় কাফন রেখে ঘুমায়। এদের মধ্যে সবচেয়ে ইরানে কিন্তু আপনি কত বড় নেতা, কত জ্ঞানী গুণী, আপনি কত বড় ব্যবসায়ী, ওটা বিষয় না। ইরানে হচ্ছে একটা শহীদ পরিবারের সদস্য মানে ওরা রাষ্ট্রীয় সম্মান পায়। বিভিন্ন পথঘাটে হচ্ছে যেসব শহীদ হয় যুদ্ধে তাদের নামে রাস্তাঘাট করা হয়। ইরানে কিন্তু শহীদের মৃত্যুকে সবচেয়ে বড় মৃত্যু বলা হয় এবং সম্মানও দেওয়া হয়। এই একটা ভিডিও ফুটেজ আছে, আপনাদেরকে পাইলে আমি দেখাবো এই ইউটিউবে, যে খামিনির সঙ্গে একটা ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা দেখা করতে গেছে। খামিনিকে বলতেছে ওই বাচ্চা যে আমি শহীদ হতে চাই রাবার। খামিনি উত্তরে বলতেছে যে তুমি এখনও শহীদ হওয়ার সময় হয় নাই, তুমি আগে পড়ালেখা শেষ করো, তুমি বিজ্ঞানী হও, তুমি দেশকে অনেক কিছু দাও, অনেক কিছু আবিষ্কার করো, দেশের জন্য অবদান রাখো, তারপরে যখন আমার মতো বয়স হবে তখন তুমি শহীদের খাতায় নাম লিখাবে। মানে ওদের একদম নার্সিং থেকে হচ্ছে ওরা শহীদ হওয়ার জন্য, ওদের যে কারবালার ইতিহাস সেটাকে তো ওরা ধারণ করে শিয়ারা সবচেয়ে বেশি। সেখানে কিন্তু ওরা মৃত্যুকে ভয় পায় না। আপনি ওদেরকে মরার ভয় দেখায় বাংকারে ঢুকাইতে পারবেন না। ইসরায়েলে যেমন একটা বোমা পড়লে ইসরায়েলের পুরো সব জনগণ যে মাটির তলে ঢুকায়, ইরান কিন্তু এরকম না। ইরানের একটা মরছে আরেকটা সামনে আসি দাঁড়াবে, এইরকম হচ্ছে ইরান। এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমানের যে রাজা বাদশাগুলো আছে, তারা যখন মনে করেন যে খালি ভোগ বিলাসে ব্যস্ত আর নারীদেরকে বিভিন্ন 7টা 8টা 10টা 20টা বিয়ে করছে, তারপরেও হয় না, তারপরেও মনে করেন আমেরিকা ইসরায়েলের দেওয়া বিভিন্ন নারীদেরকে নিয়ে মালদ্বীপের কোনো দ্বীপে চলে যায়। এই এইসব লোক হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তাই এরা কি আপনার টিকে থাকতে পারবে? মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে ওরা। মনে মরুক চায়, মধ্যপ্রাচ্যে কে মরলো কে বাঁচলো সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে এইখানে যে সব শ্রমিক কাজ করে বাংলাদেশ, ইন্ডিয়া সহ বা ফিলিপাইনের এই যে সব গরিব দেশগুলোর যে শ্রমিকরা যারা যায়, তারা তো একদম মানে বাংলাদেশেরও নিতান্ত গরিব মানুষরা গেছে, ভারতেরও নিতান্ত গরিব মানুষরা ওসব জায়গায় শ্রমিকের কাজ করে। তারা যখন ফেরত আসা শুরু হবে এবং বাংলাদেশের বা ইন্ডিয়ার রেমিটেন্সও আঘাত পড়বে, তখন কিন্তু আমাদের জন্য বিপদ আছে, মারাত্মক বিপদ আছে। এবং তেলের দাম যেভাবে বাড়তেছে সেটাতে কিন্তু এখন আমি আপনাদেরকে একটা সাবধানতা করে দেই, সেটা হচ্ছে সামর্থ্য অনুযায়ী কিছু শুকনা জাতীয় চাল ডাল এগুলো অন্তপক্ষে, বেশি না, মানে ব্যবসার উদ্দেশ্যে না, নিজের পেটের বা নিজের সন্তানদের উদ্দেশ্য হলেও হয়তো মাসখানিকের জন্য প্রিজার্ভ করে রেখে দেন আলাদা করে। কারণ যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে এই যুদ্ধের কারণে, এটা নিশ্চিত থাকেন। এটা কিন্তু যুদ্ধ, এটা যদি ব্যাপক আকার নেয় এবং মধ্যপ্রাচ্য পুরো ছড়া যায় এবং সারের দাম তখন লাগাম ছাড়া হয়ে যাবে। অলরেডি মাত্র 2 মাসে কিন্তু সারের দাম দ্বিগুণ হয়েছে, মানে 10 টাকার সার 20 টাকা হয়েছে, এটা তখন 10 টাকার সার 100 টাকা হয়ে যাবে।
তাহলে বুঝতেছেন এদিকে সেচের দামও বৃদ্ধি পাবে। আর এখন হচ্ছে মেঘা এলনিনো আসতেছে জুন জুলাই, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, মারাত্মক বিপদে পড়ে যাবেন। নিজেদেরকে প্রস্তুত করেন। আর আমাদের সরকারগুলো তো জানেন, আমাদের এইসব দেশের সরকারগুলো তো আসলে খারাপ, এরা আসলে জনগণের কটটুক চিন্তা করে সেটা আপনারা আমরা সবাই জানি। নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে, সেই হিসাবে প্রস্তুতি নেন। যুদ্ধ কিন্তু আজকে কালকের মধ্যে শুরু হয়ে যাচ্ছে।